ওই আজাদি আজাদি কিসের আজাদি? তুমি এইখানে তো আজাদি হবে না, এখানে তো আমরা আমরা রুল করব, আমরা আজাদি হয়ে গেছে। আজাদি কিসের আজাদি? তাদের সেই জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত। যাদবপুর থেকে যদি ঢাকা বলা হয়, কড়াভাবে এটাকে দমন করতে হবে একদম। সেটাই তো আমারও প্রশ্ন। ওই অভয় মঞ্চ যেদিন হয়েছিল সেদিন আজ থেকে কত মাস আগে আমি রত্নাদেবীকে বলেছিলাম যে এগুলো সব মার্কসিস্ট, এগুলো সিপিএম, এই লোকগুলো এগুলো এরকম ন্যাকা সেজে থাকে ডক্টরস ফ্রন্ট, এরা গিয়ে দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা কিছু একটা মামলা ফামলা জমা দিয়ে টাকা কোত্থেকে পেয়েছিল জানি না, টাকা লোককে ভাঁওতা দিয়ে টাকা তোলা হয়েছিল, সেই টাকা দিয়ে দিল্লিতে ফিস্ট করেছে। এবং আমার কাছে ছবি আছে ওই যে পিকনিকে শুয়ে পড়ে এরমভাবে ক্যামেরার পাশে সব এক গ্রুপটা ছবি তুলেছে। তো প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে কোয়েশ্চেন করা উচিত, হোয়াই হ্যাভ ইউ ডান দিস। এবং আজকে ককরোচকে তারা সাপোর্ট করবেই, কারণ ওরাই ককরোচ। এইবার বেরিয়ে আসলো আসল কথাটা। ককরোচ জনতা পার্টিটা যে ডিপ স্টেট, ওটা যে কেজরিওয়ালের প্যারালাল, এটা বোঝা গেল। এটা আমার আন্দাজ। হ্যাঁ, দেখো ইতিহাস কি বলে, ইনভেস্টিগেশন করা উচিত আমার মতে। এই যে লাঠিচার্জ হচ্ছে, এই চার্জ হচ্ছে না হয়ে এগুলোকে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করে নিয়ে গিয়ে প্রপারভাবে ইনভেস্টিগেশন করা উচিত, এবং তাতে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, 13 ডিগ্রি, যে ডিগ্রিটা দিতে হবে সেটা দিতে হবে। দিলেই সব বেরিয়ে আসবে। রক্ষা কবচটা কী ভাই? রক্ষা কবচটা কী? একটা সাধারণ অপরাধের সাধারণ শাস্তি। যত অপরাধ বাড়বে তার শাস্তিটা তত বাড়বে। অসাধারণ অপরাধের অসাধারণ শাস্তি। এটা কেন হবে না? যাক, তবু কি বলবো, ভগবানের অসীম কৃপা যে আমেরিকা ইংল্যান্ড যাওয়াটা বন্ধ হয়েছে, বাট অন্তত পালাতে পারবে না। আমেরিকা বিরাট দেশ, ও গেলে আর ফিরে আসবে না। ও ডিপ স্টেট ওকে প্রোটেক্ট করে দেবে। তবে যেটা চোখে লাগলো সেটা হলো ওই অভিশপ্ত জীবনটা, যাকে সারা পৃথিবী চোর বলে জানে, অথচ আজও দেখলাম বেশ এরম কলারটা তুলে বেশ রেলা নিয়ে কথা বললেন। সে কথার ইঙ্গিতে এমন কিছু শব্দ ব্যবহার করলো, আমার এগুলো শুনতে ইচ্ছে করে না। জাস্ট স্ন্যাপশট, এই তোমরা আসার আগে একটুখানি দেখছিলাম টিভিতে, ফট করে চলে আসলো কথাটা। তো বেশ রীতিমতো গালিগালাজ করার কথাগুলো ইউজ করলেন। ভাবছে খুব চালাক, এগুলোকে বলে স্ট্রিট স্মার্টনেস। ওর যে শিক্ষাটা কত কম, ও হলো হেভি ইন্টেলিজেন্টলি কথা বলছে। সে পাড়ায় হয় না, ক্যান্টিনে এবং একটু নিম্নমানের আড্ডায় যখন মানুষের বয়স অল্প থাকে, তখন তারা যেরকম বলে। ও তো একটা রাজনৈতিক চরিত্র তো অবশ্য নয়, চোর নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমার সঙ্গে এই প্রশ্নগুলো শুনে আমার কি মনে হয় যে আমাদের দেশে সিপাহি মিউটিনি হয়েছিল, বিনয় বাদল দীনেশের কথা হয়েছিল, আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুর থেকে নেতাজি লঞ্চ করেছিলেন, সেই দিনগুলো কি আমরা এরমভাবে পালন করি? সেই দিনগুলো এরমভাবে পালন করি না। আমাদের যে স্বাধীনতা দিবসও তো ওই একটা কুচকাওয়াজের মধ্যে দিয়ে হয়। এইখানে এগুলো হচ্ছে কি যে যে সত্যি কিছু প্রাণ গিয়েছিল এটার জন্য, কারোর কিছু মানে এ নিয়ে তো কিছু বলার নেই। গুলি চলবে, প্রাণ যাবে, হতাহত হবে, এটা হওয়া উচিত নয়। কিন্তু পরবর্তীকালে যে রাজনীতিটা দেখলাম, সেটা পুরোপুরি তো ব্যবসা। রাজনীতিটা যাদের জন্য ব্যবসা, তারা এটা নিয়েও ব্যবসা করলেন। এবং পরবর্তীকালে দেখা গেল যে আজকে যে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী মহাশয় সংসদে দাঁড়িয়ে কয়েকদিন আগে যে কাগজটা পড়ে শোনালেন, সেই কাগজে তো অনেক কিছু লেখা ছিল। সেগুলো এতদিন, অবশ্যই এরা যদি সত্যি কথা বলে, এরা সবাই মিথ্যা কথা বলে কংগ্রেসের, এই তৃণমূল কংগ্রেসের লোকেরা। বিরোধী কংগ্রেসরা বলল যে ওইটা নাকি ওরা জানতেন না। আমার সেটা বিশ্বাস হয় না। আচ্ছা, ধরে নেওয়া যাক জানতেন না, তাহলে তো সেই বেগম বাহিনী, তার পুত্র বা ভাইপো বা যা কিছু পোষ্যপুত্র, তাই না, বা লালিত পালিত গুন্ডা, হ্যাঁ, সেইটা ওরা দুজন যা ব্যবসা করার করে নিয়েছে। এবং এটার ওপর টাকা পয়সার খেলা আছে, এটা তো বোঝাই যাচ্ছে। তারপরে একদল নিয়ে শহীদ যারা হয়েছিলেন, তাদের অত বছর আগে, এটা বোধহয় 1993-র ঘটনা, যেটা মানে দেখলাম, যেটা শুনলাম, তখন অত আমারও নজরে আসেনি। আমি তো পলিটিক্স করতাম না, কোনোদিনই করিনি। 1993-র ঘটনা, এতদিন বাদে তাদের পরিবারেরই বা কারা, কোন সদস্যরা উপস্থিত হয়েছেন সেটাও আমি জানি না। কিন্তু এক শিবিরে গিয়ে সদস্যরা উপস্থিত, আর মূল শিবিরে আবার সদস্যরা নেই। আর ডিম ভাত খাবার ভিড় হয়তো সেরকম নেই, কিন্তু আমি তো টিভিতে একটু আগে দেখলাম বেশ কষা মাংস হচ্ছে, রাস্তায় ফুটপাতে বসে খাচ্ছে। সে যেমন চড়ুই ভাতই হয় সেরকম বৃষ্টির মধ্যে রাস্তায় বসে খাইছে, বা
খাচ্ছে যারা, আমার মূল প্রশ্ন হচ্ছে তারা পরিষ্কার করবে কিনা, ওইটা পরিষ্কার কে করবে? ওরকম থালার মধ্যে দিচ্ছে। আর কিছু লোক চলে যাচ্ছে, খুব কয়েকজন অনুগত থাকে, তারা দেখলাম এখনও সেই দিদির ইয়েতে রয়েছেন, দিদিকে তারা তার ছাড়া চেনেন না এবং বিরোধী শিবিরকে প্রচণ্ড বদনাম করলেন, গালাগাল দিলেন। আর বিরোধী শিবির আবার এদের গালাগাল দিল। তবে যেটা চোখে লাগলো সেটা হলো ওই অভিশপ্ত জীবনটা, যাকে সারা পৃথিবী চোর বলে জানে, অথচ আজও দেখলাম বেশ এরম কলারটা তুলে বেশ রেলা নিয়েই কথা বললেন। সে কথার ইঙ্গিতে এমন কিছু শব্দ ব্যবহার করলো, আমার এগুলো শুনতে ইচ্ছে করে না, বা জাস্ট স্ন্যাপশট এই তোমরা আসার আগে একটুখানি দেখছিলাম টিভিতে, ফট করে চলে আসলো কথাটা। তো বেশ রীতিমতো গালিগালাজ করার কথাগুলো ইউজ করলেন, ভাবছে খুব চালাক। এগুলোকে বলে স্ট্রিট স্মার্টনেস। ওর যে শিক্ষাটা কত কম, ও হলো হেভি ইন্টেলিজেন্টলি কথা বলছে। সে পাড়ায় হয় না, ক্যান্টিনে এবং একটু নিম্নমানের আড্ডায় যখন মানুষের বয়স অল্প থাকে, তখন তারা যেরকম বলে, ও তো একটা রাজনৈতিক চরিত্র তো অবশ্য নয়, চোর নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমার মনে হচ্ছিল অনেক দূর থেকে কেউ ডিম টিম মারেনি, সেই থ্রোয়িংটা প্র্যাকটিস নেই, বাউন্ডারি থেকে কিপারের গ্লাভসে যে বলটা যাবে সেই থ্রোটা আমি মনে মনে ভাবছিলাম আর কি। এটা অবশ্য আবার আমাদের কালচার হওয়া উচিত নয়, এটাও কিছু লোক বলে দিয়েছেন। কিন্তু এখন যে রেটে নোংরামি হচ্ছে, যে রেটে চুরি জোচ্চুরি হচ্ছে, তাতে দু একটা ডিম খারাপ লাগে না, একটু মেলাটা জমে যেত আর কি। আমি জানি না আজকে ডিমের সাপ্লাই কম ছিল, নাকি কোনো সমর্থকদের বারণ করা হয়েছিল, নাকি জানি না। আমি তো অ্যাক্টিভ রাজনীতি যদি করতাম, তাহলে আমার মনে হয় আমি একটু বেশ এক লরি ডিম নিয়ে গিয়ে দূর থেকে ডিম বৃষ্টি করতাম। পুলিশ অবশ্য ছিল, পুলিশদের বলতাম ভাই ডিম মারছি, হ্যাঁ, অন্য কিছু তো নয়, একটু দোল খেলার মতো। এটা দুষ্টু বুদ্ধি, অবশ্য এটা নেওয়া উচিত না। কিন্তু এদের নিম্নমানিত দেখে না আমি একটু হাসির কথা বলতেই ইচ্ছে করলো, কারণ এত নিম্ন রুচি এবং এত চুরি জোচ্চুরি সব কিছুতে লুকিয়ে রয়েছে। এইটাই আজকের 21শে জুলাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তিনি বলেছেন নাকি সুদ সমেত সব কিছু ফেরত দেওয়া হবে। তিনি বলছেন কড়া ভাষায় যে যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে জবাব দেব। তিনি বলছেন যে মিথ্যে মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, সুদ সমেত সমস্ত কিছু ফেরত দেব। এত কিছুর পরেও এই বুকের পাটা আসে কোথা থেকে? কয়লা, বালি, কুকুর, বিদ্যুৎ, গরু, বেড়াল, সাপ, কাঁকড়া বিছে সবই তো চুরি হয়েছে, তাই না? আর কি চুরি হয়েছে? মানহানি, শ্লীলতাহানি, প্রাণহানি, সম্মানহানি, শিক্ষাহানি, স্বাস্থ্যহানি সবই হয়েছে। এইগুলোর মূলে যে সবাই প্রায় জানে ও চোর, সবাই প্রায় জানে ও কিছু না কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস রয়েছে, এবং আমি আস্তে আস্তে দৃঢ় বিশ্বাস পাচ্ছি যে এ ডিপ স্টেটের সঙ্গে জড়িত, তা নাহলে এই সাহস হয় না। তবে আমাদের যারা ক্ষমতা রয়েছেন তারা এর মূল্য গুনবেন। আমার মনে হচ্ছে ওয়ার্নিং হয়ে যাচ্ছে। ও কিন্তু বাইরে থেকে এখনও ওয়ার্নিং দিচ্ছে, এবং সেই ওয়ার্নিংটা যদি ওকে, দ্যাট হ্যাজ টু বি নিপড ইন দ্য বাড। আমাদের ইংল্যান্ডে তো সব কার্পেটে মোড়া থাকতো, সমস্ত কিছু বেশিরভাগটাই, হসপিটাল ছাড়া বাড়িঘর তো সবাই বেশিরভাগই কার্পেটে মোড়া। আমাদের ওখানে বলা হতো যে লুক আউট ফর দ্য স্পার্ক। একটা ছোট্ট স্ফুলিঙ্গ, ফায়ার ব্রিগেডের ট্রেনিং নিতে গিয়ে শিখেছিলাম যে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা এরকম সাজানো গোছানো ঘরকে কালো কঙ্কাল করে দিতে পারে, যেটা দেখলে তুমি আর চিনতে পারবে না যে ওই ঘরটাই এটা। সেই সাংঘাতিক অগ্নি নিয়ে খেলাটা আমাদের শিখতে হয়েছিল অন্যভাবে, যে এক্সটিংগুইশারটা কীভাবে ব্যবহার করতে হয়, হসপিটালে আগুন লাগলে আমরা কী করবো, সব প্রোটোকলসগুলোর মাঝে টাইমের কথাটা আমি উল্লেখ করছি, যে একটা স্পার্ক দেখে সেটাকে সংসার নিভিয়ে দিতে হয়, কিছু না আমরা জল ঢেলে দাও। তা আজকে আমি বলবো যে এই স্পার্কটা কি যথেষ্ট নয়? এই স্পার্কটা যথেষ্ট। ও কিন্তু অনেক দিন ধরে এগুলো চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রায় করে ফেলেছিল, আজকে বর্ডারটা কোনোভাবে বিএসএফ গিয়ে হয়তো সিকিউরিটি দিয়েছে, মডার্ন টেকনোলজি অনেক কিছু দেখলাম, লেজার বিম টিম লাগানো হচ্ছে, ক্যামেরার সঙ্গে মুভমেন্ট সেন্সিটিভ অস্ত্রফস্ত্র লাগানোর কথা। অস্ত্র তো লাগানো যায় না, বর্ডার কাছে আসলে গুলি মেরে দেবো সেটা তো হয় না, কিন্তু সেটাই মারা উচিত, কারণ আমার সেফটির জন্য আমি সেটা মারবো। কী করবো? আমি তো ওয়ার্নিং দিয়ে রাখছি। আমি যদি ইলেকট্রিক ফেন্সিং দিই, আমার যদি অনেক জমি থাকে, আমার জমিটায় যদি আমি ইলেকট্রিক ফেন্সিং দিই, সেটা আইনত দেশের জন্য তো হতেই পারে। প্রাইভেটলি হয়তো তুমি করতে পারো না ইলেকট্রিক ফেন্সিং, তাও আমেরিকায় কিছু জায়গায় রয়েছে, ইংল্যান্ডে কিছু জায়গায় বড়লোকদের বাড়িতে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া থাকতো, কারণ ব্যাপারটা খুব বিখ্যাত একজন ফুটবলার, 3 জন ফুটবলার অ্যাকচুয়ালি, পরপর তাদের বাড়ি সব লুট হয়েছিল, কিছুটা ভ্যান্ডালিজম হয়েছিল, তারপর পুলিশ তাদের পারমিশন দিয়ে দিয়েছিল, সেটা ইউ ক্যান হ্যাভ ইলেকট্রিক ফেন্সিং, কিছু করার নেই। তুমি ভালো কুকুর ছেড়ে রাখতে পারো, মানে বড় কুকুর যারা অ্যাগ্রেসিভলি তোমায় প্রোটেক্ট করবে।
এখন সেটা বর্ডারের জন্য তো আমাদের করতে হবে, নানা রকম শুনেছিলাম করা হবে, যে কুমির ছেড়ে দেওয়া হবে, খাল করা হবে। এইগুলো যাদের জন্য করতে হয়েছে তাদের তো এখনও কোনো সাজা হয়নি। এবং এইটা দিতে দিতে আমি এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি এখন লজ্জিত বোধ করে এই প্রশ্নটা এড়িয়ে পালিয়ে যাই। কারণ কেউ যদি সেলফি তুলতে আসে আমার সঙ্গে, এমনি পথে একজন কেউ আমায় চিনে ফেললেন, আমি তেমন কিছু ফেমাস নই, কিন্তু কিছু লোক তো চেনেন, সে এসে আমাকে বললো স্যার আপনার সঙ্গে ছবি তুলবো, করেছে কবে ওর জেল হবে। এই প্রশ্নটা এখন প্রচণ্ড কমন, প্রচণ্ড প্রচণ্ড কমন। আমি এগুলোর কোনো উত্তর দিতে পারি না। এবং তোমরাও যে জিজ্ঞাসা করো এটা না আমার কোনো উত্তর নেই, এবং অ্যাকচুয়ালি আমিও যদি তোমায় জিজ্ঞাসা করি তোমার কাছেও কোনো উত্তর নেই। যারা সর্বক্ষণ লেগে রয়েছে পলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে তাদের কাছেও কোনো উত্তর নেই। জাজেরাও উত্তর দিতে পারছে না, চেনা উকিলরাও উত্তর দিতে পারছে না। তাহলে এটা কি? আমার মনে হয় আমরা ডিসিপ্লিন থেকে অনেক দূরে সরে গেছি। এক্সাম্পলারি শাস্তি, যেটা নিয়ে আমি বহু মাস ধরে লড়ে যাচ্ছি, এক্সাম্পলারি শাস্তিটা না হলে হবে না। এবং কোনোভাবে যা প্রাপ্য শাস্তি, আমি বলছি না আমার ইচ্ছে মতো তো হবে না, আমার ইচ্ছে তোকে 25 ঘা বেত মারা, সৌদি আরবিয়ার মতো 25 ঘা বেত মারা। সারিয়া লাও আমি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জায়গায় ওটা প্রয়োজনীয়তা আছে। 25 ঘা বেত মারা আমার ইচ্ছে, সেটা তো আমার ইচ্ছে মতো হবে না। কিন্তু যা ল অ্যান্ড অর্ডার বলে, আইন যা বলে, সেই অনুযায়ী ওর শাস্তিটা কেন হচ্ছে না, এর জবাব আমাদের পরে দিতে হবে। দেরি হয়ে যাচ্ছে না তো? সেটা আমি নেতা নেত্রীদের জিজ্ঞাসা করব যে আপনারা কি ভাবছেন। অবশ্য ওদের হাতেও নয়, জুডিশিয়ারি সিস্টেমকে আমি জিজ্ঞেস করব, জাজেদের জিজ্ঞাসা করব। এই যে রক্ষা কবচ কথাটা উঠেছে মাঝখান থেকে, রক্ষা কবচটা কি ভাই? রক্ষা কবচটা কি? একটা সাধারণ অপরাধের সাধারণ শাস্তি, যত অপরাধ বাড়বে তার শাস্তিটা তত বাড়বে। অসাধারণ অপরাধের অসাধারণ শাস্তি, এটা কেন হবে না? সেখানে রক্ষা কবচটা কে ইস্যু করছে, কেন ইস্যু করছে? যাক, তবু কি বলবো, ভগবানের অসীম কৃপা যে আমেরিকা ইংল্যান্ড যাওয়াটা বন্ধ হয়েছে, বাট অন্তত পালাতে পারবে না। আমেরিকা বিরাট দেশ, ও গেলে আর ফিরে আসবে না, ও ডিপ স্টেট ওকে প্রোটেক্ট করে দেবে। মানে জর্জ সোরস ওকে আটকে দেবে, একদম জর্জ সোরস আটকে দেবে। ওই ডলারের বিরুদ্ধে আমাদের কোনো ইন্ডিয়ান মানি, কোনো আর্মি নেই যে ওকে চিনিয়ে আনতে পারে। তো সেইটা অন্তত বন্ধ করেছে। তাও রক্ষা কবচ, টাইম টাইম টাইম। আরে তোমাকে আমি এখন গুলি মেরে দিলাম, আমার রক্ষা কবচ হয়ে গেল কী করে? আমার জ্যাঠা জাজ বলে আমি গুলি মেরে দিয়েছি, কিন্তু আমার জ্যাঠায় জাজ কি আমার কাকা নেতা, আমার রক্ষা কবচ হয়ে গেল। ওর রক্ষা কবচটা কোত্থেকে আসছে সেটা আমি জানতে চাই। এটা একটা বিরাট প্রশ্ন। এবং এই ধরনের অপরাধের তৎক্ষণাৎ শাস্তি হওয়া উচিত। কেন হাতে হাত করা হচ্ছে না, কেন কোমরে দড়ি হচ্ছে না, আমি ওটা জানি না। স্যার, আবার এদিকে দেখা যাচ্ছে যে দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বললেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচ জনতা পার্টির সঙ্গে আন্দোলনে নামব। এইবার বেরিয়ে আসলো আসল কথাটা। ককরোচ জনতা পার্টিটা যে ডিপ স্টেট, ওটা যে কেজরিওয়ালের প্যারালাল, এটা বোঝা গেল। এটা আমার আন্দাজ। হ্যাঁ, দেখো ইতিহাস কি বলে, ইনভেস্টিগেশন করা উচিত আমার মতে। এই যে লাঠিচার্জ হচ্ছে, এই চার্জ হচ্ছে না হয়ে এগুলোকে গ্রেফতার করা উচিত। গ্রেফতার করে নিয়ে গিয়ে প্রপারভাবে ইনভেস্টিগেশন করা উচিত, এবং তাতে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, 13 ডিগ্রি, যে ডিগ্রিটা দিতে হবে সেটা দিতে হবে, দিলেই সব বেরিয়ে আসবে। এগুলো কেন করছে না? আমাদের দেশের তো মানে সব থেকেও সব না থাকা হয়ে যাচ্ছে। বর্ডারটা সিকিউর হয়ে ওটা হয়ে যাচ্ছে, ককরোচ জনতা পার্টির সঙ্গে ওই করবে। আচ্ছা, এই ভদ্রবল আছে, এই মহিলা ফেসবুকে একটা বসে বসে এখন কিছু বিবৃতি দিচ্ছে, যেটা দেখে আমি আমার ফেসবুক দেওয়াটা বন্ধ করলাম। আমি মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে একটা দুটো গান গাইতাম, এক লাইন করে, কিছু আমার বক্তব্য থাকলে। সবসময় তো সব কিছু প্রশ্নোত্তরের মাঝে বলা যায় না, সেটা আমি বন্ধ করে দিলাম। দেখলাম যে ও ফেসবুক দিচ্ছে, মানে দ্যাট ওয়াজ আ সাইন অফ উইকনেস, আই থট, যে ওর আর কিছু নেই। তবে আজকে অনেক দিন বাদে ওই বড় মাইকটা পেয়েছে, ওইটা দামি মাইক, কিন্তু আমি গান করি তো আমি জানি ওর খুব দামি মাইক। আজকে অনেক দিন বাদে কোত্থেকে জোগাড় করেছে, তার মানে ফান্ডটা আছে। আবার তাহলে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়নি কেন? এই প্রশ্নটা তো এবার আমারও মনে উঠে যাচ্ছে। আমি ডাইরেক্টলি পলিটিক্সের সঙ্গে জড়িত নই, আমি রাইটার্স বা নবান্নয় কোথাও আমার অ্যাক্সেস নেই, বা পার্টি অফিসেও আমি সেরকম যাই না। দু একজন বন্ধুর সঙ্গে আগে চা খেতে যেতাম ইলেকশনের ভিড়ে, সেই সময় একটু লড়াইয়ের জন্য পার্টি অফিসে যেতাম, এখন আমি যাই না, আমি খোঁজগুলো পাই না। কিন্তু তাহলে তো প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদের উপরেই প্রশ্ন উঠে যাচ্ছে, ভাই তোমরা কি করছো? সবাই জানে চোর, অথচ শান্তিনিকেতন, অশান্তিনিকেতনটা নিষ্প্রদীপ হয়ে বসে রয়েছে। ওটা কার পয়সায়? লিপস অ্যান্ড বাউন্স কার পয়সায়? পয়সাগুলো কার কেউ বলতে পারছে না, কোত্থেকে এসছে সেটাও বলা যাচ্ছে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিজ কেন হচ্ছে না? এগুলো খুব স্টুপিডলি প্রশ্ন করছি, ক্লাস 10 পাশের প্রশ্ন, নাথিং রকেট সায়েন্স। তোমার এগেনস্টে অনেক অভিযোগ, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিজ হচ্ছে না কেন? চুরি, টাকা, মানি লন্ডারিংয়ের কেস যদি হয়, ফার্স্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিজ হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হচ্ছে না কেন? তাহলে আজকে পয়সাগুলো আসছে কোত্থেকে? কে পে করছে? ওই মাংস ভাত হলো, অতগুলো মাংস ভাতেরও তো একটা খরচা আছে।
তারপরে ওই যে মাইক্রোফোনটা ইউজ করা হচ্ছে, ওই যে মঞ্চ করা হচ্ছে, ওটারও তো খরচা আছে। ওই কোন ডেকোরেটর করছে এটা, সেই ডেকোরেটরকে কে করছে, কিভাবে করছে, এগুলো আমাদের মানে ক্লোজ ডাউন করতে হবে, এটা ক্লগ করে দিতে হবে পালানোর রাস্তাটা। তা নাহলে এটা এর মূল্য আমরা আজ থেকে 6 মাস বাদে দেবো, যদি না এটা খুব তাড়াতাড়ি কিছু হয়। এতদিন একটা চোরকে এবং একটা সাংঘাতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে যে যারা জেহাদি বলে দিই স্ট্রেট, এই যে জেহাদি লোকগুলোকে এবং চোরকে এতদিন ধরে ছেড়ে রাখা হচ্ছে, এটা ঠিক নয়। ওই ফেসবুক ইন্টারভিউতে কিন্তু ওই মহিলা বলেছে যে রক্ত হিম হয়ে যাবে। আবার সেই থ্রেট, রক্ত হিম হয়ে যাবে, এগুলো তো থ্রেট অন দ্য এয়ার। ওরকম একটা লোক বলছে, এখনও তাকে জিয়ে রাখা হয়েছে, আমরা তাকে জিয়ে রেখেছি এখনও, এবং মানে এখনও তাকে জেলে নিয়ে যায়নি। ওই ভার্সনটা যখন বলেছিল 1 সেকেন্ডে সব কেটে দেবে, ঘিরে নেবো, ফেলে দেবো, তা হুমায়ুন কবির বলছে 70% আমরা, 30% ভাগীরথীর জলে সব কেটে হিন্দুদের ফেলে দেবো। দিজ সেন্টেন্সেস, এগুলোই তো ইটসেলফ অ্যাট্রাক্ট সাম পানিশমেন্ট। তো এইটাতে কিছুই হচ্ছে না, আমরাও হতাশ হয়ে যাচ্ছি। আমরা কদিন বাদে আবার সেই লুচ্চাগিরি দেখব। যেন কয়েক মাসের জন্য মনে হচ্ছিল যেন কলকাতাটা একটু ঠিক হয়েছে, জেহাদিগুলোর জন্য একটুখানি মুভমেন্টগুলো কমেছে, এটা তো আবার এনকারেজড হয়ে গেল। এই ককরোচটা তো পুরোপুরি সরস বা ডিপ স্টেটের প্রোডাক্ট। চায়না ফিড করছে বাংলাদেশকে, আমেরিকাকে ফিড করছে, বা বোথ, দুটো দেশই দুজনকে ফিড করছে, নানাভাবে ফিড করছে, এটার প্রমাণ আমাদের রয়েছে। তা সেইখানে ভাই তুমি পাকিস্তান গেলেই তো তোমার হাত করা পড়া উচিত, তুমি বাংলাদেশ বর্ডার ক্রস করলে তোমার হাত করা পড়া উচিত, এটা সিধে ব্যাপার। এটা কেন হবে না? আর এরা তো পুরোপুরি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে, ফোনগুলো নিয়ে ট্যাপ করলেই হয়ে যায়, ইনফরমেশানটা থাকে। যতই ডিলিট করো কিছু ইনফরমেশান থাকে, সেই টেকনোলজি তো আমাদের রয়েছে। কেন করছে না আমি জানি না, খুব স্লো হচ্ছে। দিল্লির যন্তর মন্তরের মতন এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে প্রায় এই 8,000 জন ককরোচ জনতা পার্টির সদস্য পৌঁছে গেলেন। শুধুমাত্র তাই নয়, সেখানে গত 3-4 দিন তারও বেশি ধরে কী পরিমাণে সেখানে হয়রানি হচ্ছে গোটা দেশ দেখছে। এমনকি আবার এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা নাকি আরজি করের যে অভয়া মামলায় তারা একদম সামনাসামনি দাঁড়িয়ে বিভিন্ন রকমের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারা এখন সরাসরি এই যে এই ঘটনার সঙ্গে তারা সাপোর্ট করছেন, মানে তারা বলছেন যে আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রশ্ন স্যার এটাই উঠছে যে এদের এত বাড়তে দেওয়াই বা হচ্ছে কেন? সেটাই তো আমারও প্রশ্ন। ওই অভয় মঞ্চ যেদিন হয়েছিল সেদিন, আজ থেকে কত মাস আগে আমি রত্নাদেবীকে বলেছিলাম যে এগুলো সব মার্কসিস্ট, এগুলো সিপিএম, এই লোকগুলো এগুলো এরকম ন্যাকা সেজে থাকে ডক্টরস ফ্রন্ট। এরা গিয়ে দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা কিছু একটা মামলা জমা দিয়ে টাকা কোত্থেকে পেয়েছিল জানি না, টাকা লোককে ভাঁওতা দিয়ে টাকা তোলা হয়েছিল, সেই টাকা দিয়ে দিল্লিতে ফিস্ট করেছে। এবং আমার কাছে ছবি আছে, ওই যে পিকনিকে শুয়ে পড়ে এরমভাবে ক্যামেরার পাশে সব এক গ্রুপটা ছবি তুলেছে। তো প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে কোয়েশ্চেন করা উচিত, ওয়াই হ্যাভ ইউ ডান দিস। এবং আজকে ককরোচকে তারা সাপোর্ট করবেই, কারণ ওরাই ককরোচ, আজকে তারা করবেই, ওরাই জেহাদি, পরিষ্কার জেহাদি। জেহাদি আমাদের দেশে পুরো নির্মূল করা উচিত, দমন করা উচিত। দেরি হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। ডক্টরস ফ্রন্ট তো ওখানে যাবে, এরকম এইগুলো মাথাচাড়া দিয়ে উঠবে, যারা হয়তো ইলেকশনে আপাত দৃষ্টিতে যে ভোটার্সের ভোটে জিতে আসা পার্টি, সে যদি শক্ত না হয় আমাদের খুব বিপদ হবে। আমি তো সেই পার্টিরই একজন, এবং আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু জনগণ আমাকে যেন প্রশ্নটা করছে, তারা হয়তো উচ্চ নেতৃত্ব, হয়তো মিনিস্টারদের সে কোয়েশ্চেনটা করতে পারছে না, কিন্তু সেখান থেকে তৃণমূল এমনভাবে বাম এবং তৃণমূল এমনভাবে আমাদের দলের মধ্যে মিশে যাচ্ছে, প্রশ্ন জাগছে, তাদের কাছে হয়তো অতটা যাচ্ছে না। আমরা সাধারণ পাবলিক, আমি সেই পাবলিককে রিপ্রেজেন্ট করি, আমাকে কিছু লোক চেনেন বলে তারা এসে প্রশ্ন করেন আমাকে, আমি প্রশ্নটা কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারছি না, যে এত দেরি কেন হচ্ছে, আমরা কেন চাল আর কাকড় বাঁচতে পারছি না, এতটা সময় পাওয়ার পরেও আমরা কেন শক্ত হাতে হালটাকে হাতে নিতে পারছি না। কাজ প্রচুর উন্নয়নমূলক হচ্ছে, কিন্তু এইগুলোর জন্য হবে কি, আবার ওই ভোটে ওদের শক্তি চলে আসবে, এবং যাদের জনগণ ভোট দিয়ে হারিয়ে বিদায় করে পাঠিয়েছিল, তারা আবার, যারা একটু সুপ্ত আছে, যারা আজকে একটু দুর্বল বোধ করছিল, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠে আবার দ্বিগুণ ইয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবং তারা কোত্থেকে সাহায্য পাবে? ওই ডিপ স্টেট থেকে, আমেরিকান ডিপ স্টেট, চাইনিজ ডিপ স্টেট, বা যেখান থেকে হোক, বাইরে থেকে সাপ্লাই আছে। আমার ওই যেটা ভয়, ও বলছিল একটু আগেই যে বাংলাদেশ না হয়ে যায়, আমাদের বাংলাদেশ হতে হতে আমরা বেঁচে গেছি,
আমি জানি না আর কতটা আমাদের দেখতে হবে আর কতটা সহ্য করতে হবে এবং কখন সত্যি পুরো অ্যাকশনটা হবে। শুধু একটা লাঠিফাটি মেরে কোনো লাভ নেই। এদের অ্যারেস্ট করে তুলে নিয়ে গিয়ে ভালোভাবে অ্যান্টি ন্যাশনাল চার্জেস লাগিয়ে, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস চার্জেস লাগিয়ে এদের ফোন টোন সব অ্যাটাক করে ডিজিটালি স্টপ করতে হবে। 5,000, 8,000, 10,000 লোক জড়ো হচ্ছে, তার ইন্টেলিজেন্স কিছু বুঝতে পারছে না। তখন যারা রয়ের এজেন্ট রয়েছে তারা বুঝতে পারছে না যে অন্য দেশ ইনভলভ। আমাদের দেশে তো সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। সিরিয়াস প্রবলেমটা বারবার হাইলাইট করার চেষ্টা করছি, জানি না কখন নড়ে চড়ে বসবে বা আমাদের ক্ষমতা নেই কিনা, বা আমরাই সেই প্রবলেমে নিজেরা জড়িত কিনা, ভুগতে হবে। আমরা যদি দেরি করি, যে কোনো জায়গায় অসুখ বেড়ে গেলে যেমন দেরি হয়, যেমন পৃথ্বীরাজ চৌহান ভুগেছিলেন, রানা প্রতাপ ভুগেছিলেন, ইত্যাদি ইত্যাদি আমাদের হিন্দু রাজারা সব ভুগেছিলেন, সেইটা আমাদেরও ভুগতে হবে। তখন তারা শাস্তি দেননি, যে ছেড়ে দিয়েছে সেটা আবার ফিরে এসছে। কিন্তু মহাভারতে, রামায়ণে পরিষ্কার বলা আছে শত্রু রাবণকে শেষ করতেই হবে। হ্যাঁ, কৌরব গ্রুপটা কিছুই না, ওটা অন্যায়ের গ্রুপ। সেখানে পঞ্চ পাণ্ডব মিলে তাদের ধ্বংস করার যে কথাটা বলা রয়েছে, ওটা আমরা কেন ফলো করছি না আমি জানি না। স্যার, একই সঙ্গে দেখা যাচ্ছে যে দিল্লি অভিমুখে এই যে পাঞ্জাব, হরিয়ানা বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কৃষক, আমরা দেখেছি বছর কয়েক আগে কিভাবে দিল্লির যে গোটা প্রবেশদ্বার, চারটি প্রবেশদ্বার, সেটিকে একদম অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল এই কৃষক আন্দোলনের জেরে। তারা দিনের পর দিন, মাসের পর মাস সেই রাস্তা অবরোধ করে বসেছিলেন যে দিল্লি থেকে না কাউকে বেরোতে দেওয়া হবে, না তার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে, এরকম। সেরকমই তারা কৃষকরা আরও একবার সেরকম মুভমেন্টের দিকে যাচ্ছেন। তো এটা কি কোথাও না কোথাও আর একটা বড়সড় থ্রেট এর সামনে রয়েছে প্রশাসন? আমার মনে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে প্রচুর কনস্পিরেসিস রয়েছে। সেটা জানা সত্ত্বেও হয়তো আমরা সেগুলো সাট করে এলিমিনেট করতে পারিনি। আমরা একটু ডিফেন্সিভ খেলি, তো সবসময় ডিফেন্সিভ খেলে লাভ নেই। একটু অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অফেন্স না করলে ডিফেন্স হয় না। কৃষক আন্দোলনটা যখন শুনেছিলাম তখন আমি বাইরে থাকতাম, তখন আমি এখানে থাকতাম না। ওটা একটা জঘন্য রূপ নিয়েছিল, কিন্তু ট্রাক্টর সব এনে ওদের কাছে যে হেভি যা যা ছিল সব এনে ব্লক করে দিয়েছিল। আবার সেরকম হচ্ছে, তার মানে কি প্রবলেমটা সলভ হয়নি? কেন সলভ হয়নি সেটা বুঝতে হবে, রাজাকে বুঝতে হবে। রাজা তো এখন নয়, এখন রুলিং পার্টি রাজা, তাদের বুঝতে হবে যে সলভ কেন হয়নি এবং কারা ইন্ধন যোগাচ্ছে, কারা আবার ওদের একসঙ্গে জড়ো করে নিয়ে আসছে এই জায়গাটায়, সেটা তাদের বুঝতে হবে। আমরা যদি বুঝতে না পারি আমরা ভুগবো। স্যার, একই সঙ্গে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকেও এবং পশ্চিমবঙ্গের মূলত কলকাতার যে অবস্থানে বারবার বামেরা মাথাচাড়া দিয়ে ওঠে, সেই জায়গাটি হচ্ছে যাদবপুর। এই যাদবপুর এবং সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে বামেরা স্লোগান তুলল, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। তো কোথাও না কোথাও গিয়ে ওই বাংলাদেশ মডেলকে কি বাংলায় এবং গোটা দেশে আপনি একটু আগে যেরকমটা বলছিলেন যে বাস্তবায়িত করার ঘোরতর চক্রান্ত চলছে? যদি তাই হয় তাহলে এই বামেদেরই বা কেন দমন করা হচ্ছে না শক্ত হাতে? ওটা তো আমারও প্রশ্ন। আমি তো প্রশ্নগুলোর উত্তর জানা নেই বলেই তোমার কাছে আমার বোকার মতো বসে থাকতে হচ্ছে। আমার বোকার মতো বসে থাকা ছাড়া উপায় নেই। ঢাকা বলার পরে এটা আমাদের একদম নোটিশ দিয়ে দিতে হবে। ওই আজাদি আজাদি কিসের আজাদি? তুমি এইখানে তো আজাদি হবে না, এখানে তো আমরা রুল করব। আমরা আজাদি হয়ে গেছে, আজাদি কিসের আজাদি? তাদের সেই জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত। কাশ্মীরি আজাদি নিয়ে প্রথম কথা এই বামেরা শুরু করেছিল। ওই মেয়েটি, ওই ছেলেটি, ও সেই ইয়াং ওগুলো জানি না ওদের কীভাবে ব্রেন ওয়াশ, কোন লগ্নে ওদের জন্ম, ওদের ঠিকুজি কুষ্টিতে আমার অ্যাস্ট্রোলজার দিয়ে দেখাতে ইচ্ছে করে। হ্যাঁ, জাস্ট নাম নিয়ে লাভ নেই। আই হ্যাভ সিন দোজ লেডিজ আর কোয়াইট স্মার্ট, কিন্তু ওরা জাস্ট ডিসঅ্যাডভান্টেজ নিচ্ছে নিজেদের স্মার্টনেসের। ওরা রং জিনিস নিয়ে খেলছে। এটার শক্ত হাতে এটাকে ঠিক করতে হবে। হেভি লেভেলে এটা তো করা উচিত নয়। আমরা তো এখানে কেউ যদি লাহোরের স্লোগান দেয়, এখানে কেউ যদি ইসলামাবাদ বলে, কেউ যদি ঢাকা বলে, দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। এই হোচিমিন চাওইনদের প্রবলেম, ওই সেই মাউসেতুং মাইসেতুং, এইটা কিন্তু ক্যামোফ্ল্যাজ, ওইটা ঠিক নয়। ওরা কখনো বলে যায়নি এসব করতে, আমি শিওর ওরা কখনো বলে যায়নি। কিন্তু আমরা ওই রং এক্সাম্পল দিয়ে, রং শিখিয়ে লোককে যে এইটাই নাকি বলা আছে, আমাদের এটাই করতে হবে। ঢাকা যারা তুলেছে, আমার মনে হয় তাদের বাড়িতে বুলডোজার চলা উচিত। তাদের হ্যান্ডকাফ দিয়ে জেলে নিয়ে গিয়ে বুলডোজার বলা উচিত। ঢাকা আজাদি এসব বললে স্ট্রং অ্যাকশান নিতে হবে, কারণ আমার দেশমাতৃকার বিরুদ্ধে, আমার ভারত মাতার বিরুদ্ধে এইগুলো চলে যাচ্ছে। ভারত মাতা কি জয় মুখে বলছি অথচ কিছু করছি না, এটা হতে পারে না। আমি আবার দাবি করব বা অনুরোধ করব করজোড়ে নেতৃত্বকে বা মন্ত্রীদের, তারা যেন এগুলো ব্যবস্থা নেন, এটা যেন ছেড়ে রাখা না যায়।
যাদবপুর থেকে যদি ঢাকা বলা হয়, কড়াভাবে এটাকে দমন করতে হবে একদম।